অভিনন্দন মহারাজ, এতদিনে আপনার স্বপ্ন পূরণ হয়েছে। অনেক শুভেচ্ছা আপনাকে। স্বপ্ন পূরণ? এই স্বপ্ন পূরণ করতে আমি চাইনি মন্ত্রী। এত প্রতীক্ষার পরে ঈশ্বর আমাকে যমজ পুত্র দিলেন। কি বলছেন মহারাজ? যমজ রাজপুত্র জন্মেছে রাজ্যে? রাজ্যের এই আনন্দের দিনে আপনার মুখে বিষণ্ণতার ছোঁয়া কেন? যমজ কন্যা সন্তান হলে আমি খুশি হতাম, কিন্তু যমজ পুত্র সন্তান মানে বোঝো। আপনি কি সিংহাসন নিয়ে দ্বন্দ্বের ইঙ্গিত করছেন? হ্যাঁ মন্ত্রী, যমজ পুত্র মানে আমার অবর্তমানে ওদের দুজনের সমান অধিকার সিংহাসনে, কিন্তু দুটো রাজ্য তো সম্ভব নয়। অর্থাৎ রাজপুত্র অনন্ত আর সুমন্তের বিদ্বেষ অবশ্যম্ভাবী, আর তার ফলাফল ভাতৃহত্যা অবধি হতে পারে। আমাদের বংশের ইতিহাস তো তোমার অজানা নয় মন্ত্রী। হ্যাঁ, এর আগেও সিংহাসনের অধিকার নিয়ে রক্তাক্ত হয়েছে জনকপুর। হ্যাঁ, আর আমি চাই না ইতিহাস পুনরায় ঘটুক। আমি কি করব মন্ত্রী? কিভাবে বাঁচাবো আমার রাজ্যকে? মহারাজ, যদি একজন রাজপুত্রকে... না মন্ত্রী না, আমি নিজের পুত্রকে হত্যা করতে পারবো না। আমি সে কথা বলিনি মহারাজ, অন্য উপায় ভাবছি, কিন্তু একটু সময় দিন আমায়। রাজপ্রাসাদে এত স্থান থাকতে তুমি আমাকে এখানে দেখা করতে বললে কেন মন্ত্রী? মহারাজ, আমি যেই কথাটা আপনাকে বলবো সেটা হবে অত্যন্ত গোপন। রাজপ্রাসাদে বললে যদি কেউ শুনে নেয়, তাই এই ব্যবস্থা। আচ্ছা, বলো কি উপায় বের করলে তুমি? আর যমজ রাজপুত্র হবার খবরটা কেউ জানে না তো এখনো? না মহারাজ, আমি দাইমাকে বলেছি যতক্ষণ না আমি বলছি এই খবর যেন কেউ না জানে। বেশ, তবে বলো কি উপায় ভেবেছ? মহারাজ, দূর দেশে আমার এক পরিচিত ব্রাহ্মণ পরিবার রয়েছে। তারা যেমন সৎ তেমন সজ্জন, তাদেরও কোনো সন্তান নেই। তুমি কি বলতে চাইছো? আমার এক পুত্রকে আমি তাদের সঁপে দেব? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় এটি আপনার সমস্যার একমাত্র সমাধান। কিন্তু এই বিষয়ে মহারানী জানলে... জানবে না, জানবে না। তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ জানবে না মন্ত্রী। রানীকে বলে দেবো অন্য পুত্রটি মারা গেছে। তাহলে আমার পুত্র সুমন্তকে ওই ব্রাহ্মণ পরিবারের হাতেই দিয়েছো মন্ত্রী। আমি জানি পিতা হয়ে আমি নিকৃষ্টতম কাজ করছি। এরকম বলবেন না মহারাজ। না মন্ত্রী, আমি এটাও জানি আমি যা করছি ভবিষ্যতের রক্তক্ষয় থেকে রাজ্যকে বাঁচানোর জন্য করছি। তুমি ব্যবস্থা করো মন্ত্রী। এরপরে কেটে গেছে প্রায় 22 বছর। জনকপুরের মহারাজ শশাঙ্ক মারা গিয়ে সিংহাসনে বসেছেন তার পুত্র অনন্ত কুমার। কিন্তু শশাঙ্কের কোনো গুণ অনন্তর মধ্যে লক্ষ্য পায়নি। অনন্ত যেমন নিষ্ঠুর তেমনি ক্রূর। রাজ্যের প্রজার থেকে বেশি প্রিয় তার কাছে ক্ষমতা আর সিংহাসন। রাজ্যের প্রজারা অনন্ত ব্যবহারে অত্যন্ত অপ্রসন্ন। রাজসভায় সব পরিবর্তন হলেও মন্ত্রী শুধু শশাঙ্কের আমলেই রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী, মালঞ্চ রাজ্য থেকে কোনো বার্তা এসেছে? আগে হ্যাঁ মহারাজ, মালঞ্চের মহারাজ প্রতাপ নারায়ণ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। ভয়, একেই বলে ভয়। প্রতিরক্ষা মন্ত্রী, সেনা তৈরি করো মালঞ্চ আক্রমণের জন্য। এ কি বলছেন মহারাজ? মালঞ্চরাজ বন্ধুত্ব স্থাপনের জন্য দূত পাঠিয়েছেন, আর এই সময় আমরা আক্রমণ করব কেন? কারণ আমি বলছি তাই। মালঞ্চ জয় করে আমি ওখানে নিজের আধিপত্য স্থাপন করব। গোটা দক্ষিণ প্রদেশ হবে আমার। মহারাজ, এ আপনি কি বলছেন? অকারণে যুদ্ধ করা ক্ষত্রিয় ধর্ম নয়। এই যুদ্ধে কত সৈন্য মারা যাবে, সম্পদ বিনষ্ট হবে। তো তাতে আমার কি? রাজ্যের মহারাজ যদি এসব তুচ্ছ ব্যাপার নিয়ে বিব্রত হন, তবে রাজ্য বিস্তার হবে কিভাবে? মহারাজ, এটি তুচ্ছ ব্যাপার নয়। জনকপুর বর্তমানে অন্যতম শক্তিশালী রাজ্য। অকারণে রক্তক্ষরণ করে এর গৌরব নষ্ট করবেন না। মন্ত্রী মশাই, নিজের মর্যাদা ভুলে যাবেন না। আপনি বাবার মন্ত্রী ছিলেন বলে নিজেকে আমার অভিভাবক ভাববেন না। নিজের জ্ঞান নিজের কাছে রাখুন। শোনো 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 রাজ্যবাসী, শোনো রাজার সন্দেশ।
আগামী সপ্তাহ থেকে রাজস্ব কর বাবদ 10 টাকা দিতে হবে। এটাই রাজার আদেশ। এ কি বলছে রে? হ্যাঁ, এক ধাপে 10 টাকা কর বাড়িয়ে দিল। হায় 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 হায়। এ ভগবান, এ বছরে খরার জন্য যে তেমন কিছুই চাষাবাদ হয়নি। নিজে দুবেলা খেতে পারবো কিনা জানি না, কর দেবো কেমন করে? শোনো 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 রাজ্যবাসী, শোনো রাজার সন্দেশ। আগামী সপ্তাহ থেকে রাজস্ব কর বাবদ 10 টাকা দিতে হবে। এটাই রাজার আদেশ। এমনিতেই সেনাদের অত্যাচারে জর্জরিত হয়েছিলাম, এখন আবার এত টাকা রাজস্ব কর দিলে অনাহারে মরবো। কপাল, সবই কপাল ভাই। আমাদের মহারাজ শশাঙ্ক থাকতে আমরা রাজ সুখে ছিলাম, আর এখন এ কি, এই দুর্দিনে 10 টাকা রাজস্ব কর বৃদ্ধি? প্রজারা খরার জন্য চাষ করতে পারছে না, কর দেবে কেমন করে? মহারাজ, এই সময়ে এসে বিব্রত করার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু না এসে থাকতে পারলাম না। সেই যখন পড়েছেন তখন আর ভনিতা না করে বলুন কি দরকার? মহারাজ, রাজ্যবাসী দীর্ঘদিন ধরে খরার সঙ্গে যুঝছে, এই অবস্থায় আপনি হঠাৎ 10 টাকা রাজস্ব কর বাড়িয়ে দিলেন। তো আমি কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে বুঝি? হ্যাঁ, আপনি মন্ত্রী, মহারাজ নন। আমি সেটা বলিনি মহারাজ, আমি নিজে শুনে এলাম প্রজারা খুবই ক্ষুণ্ণ এই কর বৃদ্ধির জন্য। শুনুন মন্ত্রী মশাই, প্রজার কথা ভেবে চললে আমার রাজকোষের কোনো দিনই শ্রীবৃদ্ধি হবে না। ওরা মরুক বাঁচুক তাতে আমার যায় আসে না, আমার কর চাই কর, ব্যাস। এ কি বলছেন মহারাজ? প্রজার কথা ভাবাই তো মহারাজের অন্যতম কাজ। মন্ত্রী মশাই, অনেকক্ষণ শুনছি আপনার বক বক। আর নয়, আমার যেটা ঠিক মনে হবে আমি করব। আপনি আসতে পারেন। রাজমাতার জয় হোক। একা একা এই প্রাঙ্গণে কি করছেন মহারানী? বার্ধক্য জীবনে একাকিত্ব ছাড়া আর কি বা থাকে মন্ত্রী? আপনাদের মহারাজ এত তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে যাবেন কখনোই ভাবিনি। সত্যি, মহারাজ আজ বেঁচে থাকলে রাজকুমারের পথ প্রদর্শন করতেন, রাজ্যের হাল এরকম হতো না। এটা আমাদের দুজনের দোষ মন্ত্রী। অতিরিক্ত আদর ভালোবাসা দিয়েছি আমরা অনন্তকে, কিন্তু প্রকৃত শিক্ষা আর সংস্কারটাই দিতে পারিনি। না মহারানী, এরকম ভাববেন না। আসলে আমার সুমন্তটা চলে যাবার পর থেকে অনন্তর প্রতি মোহ আরো বেড়ে গেছিল। রানীমা, দয়া করুন রানীমা, আমার মেয়েটাকে বাঁচান। এই, তুই এখানে এসেছিস? তোকে বারণ করলাম না রাজপ্রাসাদে ঢুকতে? সৈন্য কি বলছে ও সেটা শুনতে দাও। আরে মন্ত্রী মশাই, এরা সব গ্রামের ছোট লোকের জাত, নিশ্চয়ই কোনো মতলবে এসেছে। সৈন্য, আমায় রাগিও না, যাও এখান থেকে, যাও বলছি। কে মা তুমি? কি হয়েছে? এরকম করে কাঁদছো কেন? আমার মেয়েকে বাঁচান রানীমা। মহারাজ ওকে জোর করে তুলে নিয়ে এসেছে রাজপ্রাসাদে। কালকে যে ওর বিয়ে। কি? অনন্তর এত সাহস, এত বড় দুরাচার! এই প্রথম না রানীমা। মহারাজ নিজের আমোদের জন্যে এর আগেও গ্রাম থেকে মেয়ে তুলে এনে আমার মেয়েটারে বাঁচান রানীমা, বাঁচান ওকে। মন্ত্রী, এক্ষুনি যাও, অনন্তকে ডেকে পাঠাও, বলবে তার মায়ের আদেশ। তুমি নিশ্চিন্তে বাড়িয়ে যাও, তোমার মেয়ের কিচ্ছু হবে না।
মা, তুমি আমায় ডেকেছিলে? অনন্ত, এসব কি করছো তুমি? এই দিন দেখার জন্য তোমায় পিতা সিংহাসনে বসিয়েছিলেন? ছি ছি ছি। মা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছেটা কি? তুমি গ্রাম থেকে মেয়ে তুলে এনে, ছি ছি ছি, তোমায় নিজের পুত্র বলতে আমার লজ্জা লাগছে অনন্ত। ভাগ্যিস তোমার পিতা বেঁচে নেই। মা, তোমার এসব আজে বাজে কথা শোনার জন্য সময় আমার কাছে নেই। আমি এই রাজ্যের মহারাজ, আমি যখন যা খুশি তাই করতে পারি। না, পারো না। তুমি রাজ্যের অভিভাবক, তোমার দায়িত্ব তাদের ভালো রাখা, তাদের কষ্ট দেওয়া নয়। ও মা, আমার কি করা উচিত আমি জানি। তোমার জ্ঞানের প্রয়োজন আমার নেই। আর ওই মেয়েকে আমি কোনো দিনই মুক্ত করব না। তোমার যা করার করে নাও। হে ঈশ্বর, এ কি পাপের শাস্তি দিচ্ছ আমায়? প্রণাম রাজমাতা, এই সময়ে এসে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। না, আমি ঠিক আছি মন্ত্রী। বলো কি বলবে। মহারানী, আপনার মনে আছে রাজপুত্র অনন্তের সঙ্গেই আরেক রাজপুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন আপনি? সে কি ভোলা যায় মন্ত্রী? আজকে সেই সন্তান বেঁচে থাকলে হয়তো সবকিছু অন্যরকম হতো। মহারানী, সে বেঁচে আছে। আপনার পুত্র সুমন্ত বেঁচে আছে। কি রসিকতা করছো মন্ত্রী? তুমি কি উন্মাদ হয়ে গেলে? মৃত মানুষ কিভাবে বাঁচবে? সে মরেনি মহারানী। মহারাজ, দূর দেশে আমার এক পরিচিত ব্রাহ্মণ পরিবার রয়েছে। তারা যেমন সৎ তেমন সজ্জন, তাদেরও কোনো সন্তান নেই। তুমি কি বলতে চাইছো? আমার এক পুত্রকে আমি তাদের সঁপে দেব? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় এটি আপনার সমস্যার একমাত্র সমাধান। কিন্তু এই বিষয়ে মহারানী জানলে। জানবে না, জানবে না। তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ জানবে না মন্ত্রী। রানীকে বলে দেবো অন্য পুত্রটি মারা গেছে। তাহলে আমার পুত্র সুমন্তকে ওই ব্রাহ্মণ পরিবারের হাতেই দিয়ে এসো মন্ত্রী। আমি জানি পিতা হয়ে আমি নিকৃষ্টতম কাজ করছি। এরকম বলবেন না মহারাজ। না মন্ত্রী, আমি এটাও জানি আমি যা করছি ভবিষ্যতের রক্তক্ষয় থেকে রাজ্যকে বাঁচানোর জন্য করছি। তুমি ব্যবস্থা করো মন্ত্রী। আমার সন্তান, আমার সুমন্ত বেঁচে আছে। না জানি সে কেমন দেখতে হয়েছে। হে ঈশ্বর, এ তোমার কি মহিমা! আমি তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি মহারানী। এই জনকপুরের তাকে বড্ড দরকার। আমায় অনুমতি দিন। পুত্র, তোমার পিতামাতা বাড়ি নেই? নমস্কার। হ্যাঁ, আমার মাতা ঘরে আছেন আর পিতা পুজো করতে মন্দিরে গেছেন। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমাকে চিনবে না বৎস, তোমার পিতা চিনবেন। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারে এসেছি। কেবল তুমি আমায় সাহায্য করতে পারো। আমায় কি করতে হবে বলুন? যদি আমার পক্ষে সম্ভব হয় তবে নিশ্চয়ই করব। আমি জানতাম তুমি আমায় ফেরাবে না। এরপরেই ব্রাহ্মণ দম্পতি আসতেই মন্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন। ব্রাহ্মণ সুমন্তকে তার জন্ম বৃত্তান্ত খুলে বলতেই সে অবাক হয়ে চেয়ে রইল। তুমি জনকপুরের রাজপুত্র সুমন্ত, আর জনকপুরের এখন তোমায় প্রয়োজন। জানি না এই সময় আমার কি বলা উচিত, কিন্তু তবুও বলছি, আমি আপনাকে সব সময় সাহায্য করতে প্রস্তুত। চলো আমার সাথে জনকপুর চলো সুমন্ত। মহারাজ, আপনার আদেশ মতো মালঞ্চ রাজ্য আক্রমণের সমস্ত ব্যবস্থা সম্পন্ন। সৈন্য কুচকাওয়াজ আরম্ভ করব? না প্রতিরক্ষা মন্ত্রী, মালঞ্চ রাজ্যের বন্ধুত্ব স্বীকার করে
একজন দূত পাঠিয়ে দাও সেখানে, আর বলে দিও জনকপুর তাদের পাশে আছে। মহারাজ, আপনি তো কিছুদিন আগে আদেশ দিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী, যা হয়েছে ভুলে যাও, এবার যেটা হবে সেটাই মনে রাখো। মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ, বলুন। সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে রাজ্যের সকল অধিবাসীর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণের ব্যবস্থা করুন। যথাজ্ঞা মহারাজ। আপনি নিজে উপস্থিত থেকে নিশ্চিত করবেন যেন সকল রাজ্যবাসী এই জিনিস পায়, আর প্রতি সপ্তাহে এই কাজ যেন সম্পন্ন হয়। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী মশাই, আজকে বিকেলে আমি রাজ্যের জনগণের সাথে মুখোমুখি সাক্ষাৎ করতে চাই, আপনি ব্যবস্থা করুন। যেমন আপনার আদেশ মহারাজ। আমি জানি এই সাক্ষাতের প্রয়োজন অনেক আগেই ছিল, কিছুটা দেরি হয়ে গেল বলে ক্ষমা করো আমায়। আজকে আমি তোমাদের সম্মুখে এসেছি। তোমাদের কি সমস্যা, কি হলে সেই সমস্যার সমাধান হতে পারে আমায় জানাও। মহারাজ, আমরা গরিব চাষি, দুবেলা পেট ভরে খেতে পাই না। এত পরিমাণ করের বোঝা যে আর বইতে পারছি না মহারাজ। মহারাজ, আমাদের গ্রামে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আমার বড় ছেলেটা দুদিনের জ্বরে মারা গেছে। আজকে এই মুহূর্ত থেকে তোমাদের রাজস্ব কর 3 টাকা করা হলো। নিজেদের জন্য পর্যাপ্ত শস্য রেখে তবে তোমরা কর দেবে। আজকেই আমি ঘোষণা করলাম, খুব শীঘ্রই এই রাজ্যে 50টি দাতব্য চিকিৎসালয় নির্মাণ করা হবে। কিরে শুনলি, মহারাজ সকল অধিবাসীদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আবার নতুন করে দাতব্য চিকিৎসালয় তৈরি হবে, শুনেছিস? এসব কি করে হচ্ছে রে? হঠাৎ করে মহারাজ এত বদলে গেলেন কি করে? জানিস তো, এটা মনে হয় আমাদের মহারাজ নয়, মহারাজের মতো দেখতে অন্য কেউ। কি বলছিস? কি এও কি সম্ভব নাকি? হ্যাঁ রে, সবই সম্ভব। না হলে রাতারাতি একটা মানুষ এত পাল্টে যেতে পারে নাকি? সে যাই হোক, আমাদের রাজ্যবাসীর জন্য তো ভালো হয়েছে, ব্যাস আমাদের আর কিছু চাই না। এভাবেই ধীরে ধীরে সারা রাজ্যে মহারাজের সুখ্যাতি ছড়িয়ে পড়ল। আশেপাশের রাজ্যগুলো থেকে অবধি শুভেচ্ছা আসতে লাগলো। প্রজা কল্যাণের জন্য মহারাজ এত সচেষ্ট দেখে মহারানী অনুলেখা অবধি অবাক হয়ে রইলেন। সেদিন সকলের আড়ালে মন্ত্রী কারাগারে গেলেন। রাজকুমার, কেমন আছো? মন্ত্রী মশাই, কে ওই বহুরূপী যে আমার স্থানে সিংহাসনে বসে এত ভালো কাজ করছে? কিন্তু কেন বলো তো? যেদিন থেকে কারাগারে এসেছি, লোকের মুখে নিজের সুনাম শুনছি শুধু। ভালো কাজ করলে সুনাম এইভাবেই ছড়ায় রাজকুমার, যেটা আপনি কখনো অনুভব করেননি। মন্ত্রী মশাই, বলুন আমায়, কে সে? কার জন্য আমার এত সুখ্যাতি হচ্ছে? আমি সুমন্ত, তোমার যমজ ভাই। কি যমজ ভাই? কিন্তু আমার তো কোনো ভাই নেই। আছে রাজকুমার, আছে। হায় ঈশ্বর, হায় ঈশ্বর! চিরকাল কেবল ক্ষমতার উন্মত্ততায় ভেসেছি, ভালো মন্দ কিছু বিচার করিনি। আর আজকে আমার নিজের ভাইয়ের জন্য আমার এত সুনাম। এই রাজ্য, এই সিংহাসন তোমার ভাই, এগুলোর উপরে আমার কোনো অধিকার নেই। আমি তোমার অধিকার ছিনিয়ে নিতেও আসিনি। তার মানে তোমায় সঠিক পথ দেখানোর জন্য মন্ত্রী মশাই আমায় এনেছিলেন। আমার কাজ সম্পন্ন হয়েছে ভাই, তুমি এবার তোমার দায়িত্ব পালন করো। না ভাই না, তুমি না থাকলে আমি যে আবার পথভ্রষ্ট হব। দোহাই তুমি যেও না। আমরা দুই ভাই মিলে একটা সুন্দর রাজ্য গড়ে তুলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি এগিয়ে চলো, আমি তোমার পেছনে থাকবো সব সময়।